গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা অ্যানানকে দেখি। ওর আন্টি এবং আঙ্কেল নিজেদের মধ্যে কথা বলছিল। ওরা বলছিল আনানের তো মা বাবা মারা গিয়েছে, আর বাকি রইল প্রপার্টির কথাটা তো আমাদেরই হয়ে যাবে। আন্টি বলে আনানের কি হবে, ও তো আমাদের ঘাড়ের চেপে বসে আছে। তোর কাজিন বলে ওকে কেন না বিদেশে পাঠিয়ে দিই। আঙ্কেল বলে মিং ঠিকই বলছে, ওকে বিদেশে পাঠিয়ে দিই। তারপর সু ফ্যামিলির একমাত্র মেয়ে মিং রয়ে যাবে। আর রাক্ষসের মতন হাসতে শুরু করে। অ্যানানা এইসব দেখে তো ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর হাত লেগে একটা ফুলদানি পড়ে যায় আর ওরা তো ওর পিছনেই পড়ে থাকে। অ্যানান তখনই ওখান থেকে পালিয়ে যায় আর ভাবে আন্টি আঙ্কেল আমাদের বাড়িতে থাকতে এসেছিল, ভাবতে পারিনি ওরা আমাদের প্রপার্টির পিছনে পড়ে থাকবে। ও ভাগতে ভাগতে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তখনই ওখানে আমাদের নায়ক মিস্টার গু চলে আসে। অ্যানানের আঙ্কেল আন্টি ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে গিয়েছিল। তখন মিস্টার গুয়ের ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। মিস্টার গুকে বলে একটা মেয়ে রাস্তায় পড়ে রয়েছে আর ও মনে হয় সু ফ্যামিলির লিটল গার্ল। এটা শুনে মিস্টার গু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ে এবং ড্রাইভারকে বলে অ্যাম্বুলেন্সে কল করতে। আর ওকে বলে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। অ্যানান বলে আমার বাবা মা মারা গিয়েছে আর এখন আমার কাছে বাড়িও নেই। মিস্টার গু ওকে বলে প্রথমে তুমি ঠিক হয়ে যাও, বাড়ি আমি তোমাকে দেবো। এরপর আমরা পাঁচটা দেখি যে গাড়িতে মিস্টার গু ছিল সেই গাড়িতে অ্যানানের বাবা মাও ছিল, আর ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। অ্যানানের বাবার চোখ বন্ধ হওয়ার আগে মিস্টার গুকে বলেছিল আমার মেয়ের দিকে খেয়াল রেখো, আর ওর দায়িত্ব দিয়েছিল। তো মিস্টার গু বলে তোমার ফ্যামিলি আমার জান বাঁচিয়েছিল আর এখন তোমার দায়িত্ব আমার, আর আমি তোমাকে অ্যাডাপ্ট করছি। এরপর ওকে কোলে তুলে নিয়ে যায় ওখান থেকে। পরের সিনে আমরা অ্যানানকে দেখি। সে এখন অনেক বড় হ্যাকার হয়ে গেছিল। ও ল্যাপটপে একটা কাজ করছিল, কোম্পানির সমস্ত হ্যাকার ওর কম্পিটিশন করছিল, কিন্তু সমস্ত হ্যাকারকে হারিয়ে দেয় আর পুরো সিস্টেম হ্যাক করে নিয়েছিল। ম্যানেজার হ্যাকারদের বকে তোমরা কোনো কমবেন নয়, আর অ্যানানকে ফোন করে বলে ইয়াং লেডি তুমি আর কত প্রবলেম করবে, আপনি এক তুড়িতেই 3 মিলিয়ন উড়িয়ে দিয়েছেন। অ্যানান বলে কারণ আমার রাগ হচ্ছে। মিস্টার গু বলেছিল আমার সাথে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য ফিরে আসবে আর প্রমিসও করেছিল, কিন্তু দেখো ও এখনো আসেইনি। ম্যানেজার বলে উনি চলে এসেছেন। এরপর দেখো তোমার কি হবে। অ্যানান বলে সত্যিও চলে এসেছে, কই আমি তো দেখতে পাচ্ছি না। তখনই অনেকগুলো গাড়ি ওখানে আসে এবং প্রথম গাড়ি থেকে আমাদের নায়ক মিস্টার গু বেরিয়ে আসে। ওকে দেখে অ্যানান বলে আঙ্কেল তুমি এখনই এসেছো। মিস্টার গু বলে আমি আধ ঘন্টা আসতে লেট করেছি, তার মধ্যে তুমি এত কিছু করে ফেলেছো আর এখনও খুশি হওনি। অ্যানান ভাবে এ ধরে ফেলেছে আর বলে আমাকে মাফ করে দাও, আর আমি জানি গ্রুপের অনেকটা লস হয়ে গিয়েছে, তো আমাকে শাস্তি দাও। মিস্টার গু ওর মাথায় মেরে বলে এটা এমন কোনো ব্যাপার নয় যে আমি তোমাকে শাস্তি দেবো, শুধু তোর 10 মিলিয়নের লস হয়েছে, যতক্ষণ তুমি খুশি আমি তো আরও 10 মিলিয়ন তোমার উপরে ওড়াতে রাজি। ম্যানেজার বলে বস আপনি এসে গেছেন। তো মিস্টার গু বলে আমি যদি না আসতাম তাহলে তুমি গ্রুপের ব্যান্ড বাজিয়ে দিতে। অ্যানান বলে আঙ্কেল সমস্ত আমার, ওনাকে প্লিজ বকো না। মিস্টার গু বলে আমার লিটিল গেলে অনেকটা অ্যামেজিং, আর এই সমস্ত হ্যাকারসদের 1 মাসের স্যালারি কেটে দাও। আর অ্যানানকে বলে তোমার বার্থডে না চলে বাড়ি যাই। ও অ্যানানের হাত ধরে যাচ্ছিল, তখনই ওখানেও বেহুশ হয়ে যায়। এরপর ডক্টর ওর চেক আপ করছিল। ডক্টর বলে মিস্টার গুকে বিষ দেওয়া হয়েছে। তখন অ্যানান ম্যানেজারকে বলে তুমি তো বলেছিলে মিস্টার গু বিজনেস ট্রিপে গিয়েছে, তাহলে ওকে বিষ কে দিয়েছে। ম্যানেজার বলে আমি কি করে জানবো, আমি তো বাড়িতে তোমার খেয়াল রাখছিলাম। তখনই বডিগার্ড এসে অ্যানানকে বলে মিস্টার গু আপনার জন্য অনেক বড় গিফট এনেছে, কিন্তু অ্যানান ওইসব দিকে খেয়াল না দিয়ে ডক্টরকে বলে তাড়াতাড়ি মিস্টার গুকে ঠিক করে দাও। ডক্টর বলে চিন্তা করো না, আমি অ্যান্টিডোট তৈরি করে নিয়েছি, কিন্তু একটা প্রবলেম রয়েছে, ওনার অ্যান্টিডোটের কারণে বিষ তো কেটে যাবে, কিন্তু সাইড এফেক্টসের জন্য মেল হরমোন জেগে যাবে, তাই ওনার জন্য ভালো হবে তাড়াতাড়ি একটা ভালো মেয়ে খুঁজে নাও। তো অ্যানান তো একদমই অবাক হয়ে যায়। নেক্সট সিনে দেখি আমরা অন্ধকারে অ্যানান শর্ট ড্রেস পরে আসে আর একটা লাল কাপড় দিয়ে মিস্টার গুয়ের চোখ বেঁধে দেয়। তারপর ওর উপরে উঠে ওকে ওর শার্টের বটন খুলতে যাচ্ছিল, ও কিছু করতেই যাচ্ছিল, তখনই অ্যানান ওর হাত ধরে নেয়। আসলে ডক্টর যখন বলেছিল যে একটা মেয়ে খুঁজতে, তখন অ্যানান ভেবেছিল কোন মেয়েকে নিয়ে আসবে। তখন ম্যানেজার বলে ওনার তো কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টই নেই, শুধুমাত্র লিটল গার্ল ছাড়া। তখন অ্যানান বলে এইটা আমি করব। ডক্টর বলে মিস্টার গু আপনাকে অনেক ভালোবাসেন, যদি উনি জানতে পারেন ওনাকে ঠিক করার জন্য আপনি নিজে কষ্ট পেয়েছেন তাহলে ও কখনোই ক্ষমা করবে না। অ্যানান বলে ওনাকে বলছেটাকে এই কথাটা আমরা সবাই মিলে সিক্রেট রাখবো, ওনাকে এখন বাঁচাতে হবে। আরও ভেতরে চলে আসে আরও মিস্টার গুকে বলে আমি তোমার ঋণ শোধ করতে এসেছি, তুমি আমাকে বাঁচিয়েছিলে 4 বছর আগে, আমার ঘর দিয়েছিলে। অ্যানান ওকে কিস করতে শুরু করে, মিস্টার গু ওকে কিস করতে শুরু করে, ওর ড্রেসগুলো ওকে টাচ করছিল এবং ওকে কিস করে বিছানায় শুইয়ে দেয়, ওরা নাইট স্পেন্ড করে নেয়। এরপর মিস্টার গু যখন ঘুমিয়ে পড়ে অ্যানান ওর বাঁধন আবার খুলে দেয় আর ওকে ভালো করে শুয়ে দিয়ে বলে তুমি এবার ঠিক হয়ে যাবে। এরপর ওখান থেকে চলে যায়।
এইসবে ওর ব্যাকে পেন্ট করছিল। ডক্টর বলে থ্যাংক ইউ মিস্টার গুয়ের প্রাণ বাঁচানোর জন্য। অ্যানান বলে এইসব কিছু মিস্টার গু যেন জানতে না পারে, আর ভাবে মিস্টার গু আমার প্যারেন্টসের ফ্রেন্ড, তার মানে উনি আমার আঙ্কেল হলো। যখন ও জানতে পারবে তখন ও এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। পরের সিনে দেখি অ্যানান মিস্টার গু কিস করে যাচ্ছিল, তখনই হঠাৎ করে উঠে পড়ে এবং বলে আমি এরকম স্বপ্ন কী করে দেখতে পারি। মিস্টার গু ওখানেই বসেছিল আর ওকে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো আর এখন তুমি কি স্বপ্ন দেখেছো যে এতটা ভয় পেয়ে গিয়েছো। ও বলে কিছু না, আজীব ছিল, কিন্তু তুমি এখানে কি করছো এত সকালে, তোমার কি রাতে ঘুম হয়নি? তখনও ভাবে এসব আমি কি জিজ্ঞাসা করছি, আমি কি পাগল হয়ে গেছি। আর জিজ্ঞাসা করে তুমি এত সকালে আমার রুমে কি করছো, সব কিছু ঠিক আছে তো? তখন মিস্টার গু বলে সরি, আমি তোমার সঙ্গে বার্থডে সেলিব্রেশন করতে চেয়েছিলাম, তোমাকে প্রমিসও করেছিলাম, কিন্তু তোমার সাথে করতে পারলাম না। এরপর কোনো ডেঞ্জারাস কাজ করতে যেও না। মিস্টার গু বলে তোমার আমার গিফট পছন্দ হয়েছে? তখনও ভাবে আমি তো কাল রাতে ওকে ঠিক করতেই ব্যস্ত ছিলাম, আমি তো গিফটও খুলতে পারিনি। তখন ও বলে হ্যাঁ খুবই পছন্দ হয়েছে, তুমি আমাকে যে গিফটটা দেবে সেটাই তোমার পছন্দই হবে। তারপর ও খুলে দেখে ওতে নেকলেস ছিল আর ওকে পরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে কাল রাতে ওর পরে কি হয়েছিল, কোথাও এ সন্দেহ করছে না তো? হয়তো অ্যান্টিটিউড থেকে এর সমস্ত কালকে কথা ভুলে গিয়েছে। ও বলে কিছু তো না, তুমি যখন বেহুশ হয়ে গিয়েছিলে আমি আর ম্যানেজার তোমাকে ভেতরে নিয়ে এসেছিলাম আর ডাক্তারকে ডেকেছিলাম। তুমি জানো তুমি কতটা ভারী, আমার হাত ব্যথা করেছিল, কিন্তু ডক্টর বললো তুমি ঠিক আছো, তাই আমি আমার রুমে চলে এসেছিলাম। এর মানে আমি যেটা ভাবছিলাম সব কিছুই স্বপ্ন ছিল। আমার মনে হচ্ছিল লিটিল গার্ল আমার সাথে কিছু একটা করছে। লিটিল গার্লকে এটাই বুঝতে দিলে হবে না যে ওর জন্য আমার কীরকম ফিলিংস রয়েছে, নয়তো ও ভয় পেয়ে যাবে। আমি বলে কি ভাবছো? ও বলে কিছু তো না, কালকে তো আমার বার্থডে সেলিব্রেশন করতে পারিনি, তাই ভাবছি ওটা আজকে করব। তুমি তো আমাকে গিফট দিয়েছো। তো মিস্টার গু বলে আমি ওর থেকে আরও বেটারই দিতে চাই, আমি তোমাকে সমস্ত খুশি এনে দিতে চাই। ও ওকে দেখেই যাচ্ছিল। এরপর ওকে জিজ্ঞাসা করে তুমি এখন ঠিক আছো নাকি আমি ডাক্তারকে বলবো? ও বলে দাঁড়াও দাঁড়াও, আর ওর হাত ধরে নিয়ে তুমি বলেছিলে না তোমার হাতে ব্যথা করছে। ও বলে তার মানে তুমি আমাকে ম্যাসেজ করছো? আর মনে মনে ভাবে এত ভালো কেন, আমার কিছু একটা হচ্ছে। আর ও তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নেয়। ও বলে আজ আমার কলেজ আছে, এটা বলে ও পালাচ্ছিল, কিন্তু ওকে ধরে নেয়। ও বলে আজকে আমাদের কলেজে নিউ স্টুডেন্ট আসতে চলেছে, ও অনেক সুন্দর আর আমাদের কলেজের সমস্ত মেয়ে ওর উপরে ফিদা হয়ে গেছে। মিস্টার গু বলে তুমি ওকে পছন্দ করো? ও বলে না আমি ওকে পছন্দ করি না। তো মিস্টার গু বলে আচ্ছা তাহলে কাকে করো? ও বলে কাউকে না। ও বলে ঠিকই আছে, এখন তুমি স্টাডিতে খেয়াল রাখো, এখন নিজের মধ্যে লাভ টাভ নিয়ে এসো না, তুমি এখন ছোট্ট একটা মেয়ে। ও বলে আমি এখন কলেজে পড়ি, বাচ্চা নই। ঠিক আছে আমি তোমাকে প্রমিস করছি আমি এইসব কিছু করবো না। মিস্টার গু বলে তুমি যদি এইসব কিছু করো না আমি তোমার ঠ্যাং ভেঙে দেবো। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিস্টার গু ওকে বসিয়ে দিয়ে ওর জুতো পরাচ্ছিল। ও বলে এসব করার কোনো প্রয়োজন নেই, আমি করে নেবো। ও বলে আমি করছি তো, তাই না? এরপরও দ্বিতীয় জুতোটাও পরিয়ে দেয় আর বলে আমি তোমাকে কতবার বলেছি খালি পায়ে চলাফেরা করবে না। ও বলে ঘরের মধ্যে খুব গরম লাগে, ঠান্ডা ফিল হয় না। ও যখনই ওদিকে তাকায় ও বলে হ্যাঁ হ্যাঁ এরকম আর করবো না, যদি আমি এর পরের বার দেখি তাহলে দেখো। ও বলে না আমি করবো না পাক্কা। এরপর আর নিচে আসে, মেড এসে ওকে মিল্ক দেয় আর জিজ্ঞাসা করে তুমি ব্রেকফাস্টে কী খাবে? তো ও বলে পাস্তা। এরপর ও বানাতে চলে যায়। মেড বলে যখন আপনি বাড়ি থাকেন তখন স্যার স্পেশালি আপনার জন্য খাবার বানায়, তখন উনি হ্যান্ডসাম লাগেন। ও বলে হ্যাঁ হ্যান্ডসাম। মিস্টার গু খাবার বানাচ্ছিল আর ও ওকে দেখেই যাচ্ছিল আর ভাবছিল কতটা হ্যান্ডসাম লাগছে। এরপর ওকে কলেজ ছাড়তে আসে, ওকে ব্যাগ পরিয়ে দেয়, তখন ও ওখান থেকে যেতে থাকে। মিস্টার গু ওকে থামিয়ে বলে আমি তোমাকে বিকেলে পিক আপ করতে আসবো। বলে কোনো ব্যাপার না আমি চলে যাবো। মিস্টার গু বলে আচ্ছা তুমি তো সবসময় আমাকে পিক আপ করতে বলো। ও বলে আমি এখন বড় হয়ে গেছি, সেটা তো পাস্টের কথা। ও তার মানে তুমি বড় হয়ে গেছো, তো আমার কোনো প্রয়োজন নেই তোমার। ও বলে আমি তখন এটা কখন বললাম, আমি বিকেলে তো তোমার জন্য অপেক্ষা করবো। ও স্মাইল করে আর বাই বলে ওখান থেকে চলে যায়। মিস্টার গু যখন ওখান থেকে চলে যায় তখন ও কলেজে না গিয়ে একটা শপে চলে যায় আর বলে আমার একটা কন্ট্রাক্ট বিল চাই। তারপর বলে কাল রাতে আমার ভালোভাবে পিরিয়ড হয়নি, কি জানি মিস্টার গুয়ের বাচ্চার মা না হয়ে যায় আমি। না যদি এটা হয়ে যায় প্রবলেম হয়ে যাবে। তখন দোকানদার বলে তোমার রিলেশনশিপ কবে থেকে হয়েছে? ও বলে কাল রাতে। ও ওকে ওটা দিয়ে দেয়। যখন ও পে করার জন্য ফোন খুঁজতে যায় তখন ও পায় না ফোনটা। তখন এখানে মিস্টার গু চলে আসে আর বলে তুমি এখানে কি করছো? ও বলে কিছু তো না, কিন্তু তুমি এখানে কি করে এলে? তুমি তো কোম্পানিতে চলে গেছিলে তাই না? ও বলে তুমি তোমার ফোন ভুলে গিয়েছিলে, সেটাই দিতে এসেছি। ও থ্যাংক ইউ বলে আর বলে তুমি কাজে যাও। ও বলে তুমি কেমিস্ট্রি শপে কি করছো? তোমার শরীর খারাপ? ও তুমি হ্যাঁ বলে। তারপর বলে না। তারপর বলে তুমি কি লুকোচ্ছো, আমাকে দেখাও। ও বলে কিছু না। ও বলে কি দেখাও, আর জোর করে ওর ক্লোজ হয়ে ওটা ছিনিয়ে নিতে শুরু করে। তখনই ওখানে অ্যানেনের বেস্টি চলে আসে আর বলে আমার প্রচণ্ড শরীর খারাপ করেছিল, তাই আমি ওকে মেসেজ করেছিলাম আমার জন্য মেডিসিন আনার জন্য।
অ্যানান বুঝে যায় আর বলে এতে কোনো একটা কাজে আসছে আর বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য নিয়ে এসেছি মিস্টার গু, এবার আমাদের যেতে হবে। এটা বলে ওরাও দৌড়ে পালিয়ে যায়। ওর বেশি জিজ্ঞাসা করে তুমি এত জোরে দৌড়াচ্ছিলে কেন? ও বলে কিছু না, এক্ষুনি আমি ধরা পড়ে যেতাম। ও বলে তুমি ওখানে গিয়েছিলে কেন? বলে পিরিয়ডের কারণে। চলো আমরা ক্লাস অ্যাটেন্ড করতে চাই। বেস্টি বলে হ্যাঁ। তারপরে ওই হ্যান্ডসাম ছেলেটা এসেছে, ওর সাথে দেখা করতে হবে। তারপরে বেস্টি ওকে জিজ্ঞাসা করে কিন্তু এই শপে হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? ও বলে আমি দেখিনি। এরপর ওকে ক্লাসে নিয়ে যায়। ওরা ক্লাসে আসতেই সুতেনে রেগে যায় এবং সুতেনের ফ্রেন্ডসরা বলে এ নিজেকে ভাবেটা কি, প্রফেসর কি এর উপরে এই ক্র্যাশ খাবে? বেস্টি বলে নিজের মুখ বন্ধ রাখ। এরপর কি ওদের উপরে ফাইট হতে চলছিল। যখনই সুতেনের ফ্রেন্ড বেস্টির উপর হাত উঠাতে যাচ্ছিল তখন অ্যানান এসে ওর হাত ধরে নেয় এবং ওকেই ফেলে দেয়। একটা মেয়ে বলে অ্যানান নিজেকে ভাবেটা কি, কলেজ পিটি হয়ে গিয়েছে, নিশ্চয়ই চিটিং করেছে। বেস্টি বলে এই সিদ্ধান্তটা অ্যানানের ছিল না, ওই স্কুলে কম্পিটিশন হয়েছিল প্রিটি, ওখানে ওরা নিয়েছে ওকে। নিজে হেরে গেছো তাই ফালতু কথা বলা বন্ধ করো। সুতেন বলে ও আমার সঙ্গে কম্পিটিশন করতে পারে না। যখনই সুতেন আর কলার পাকে অ্যানান নিজেকে আটকাতে পারে না। এরপর ওদের সবার মধ্যে ঝগড়া হয়ে যায়। অন্যদিকে মিস্টার গু মিটিংয়ে ব্যস্ত ছিল। ওখানে সমস্ত এমপ্লয়ার নিজেদের ফাইলের ব্যাপারে বলছিল। তখনই ওখানে ম্যানেজার দৌড়ে আসে আর বলে মিস অ্যানানকে ওখানে বুলি করেছে। এটা শুনে মিস্টার গু তাড়াতাড়ি মিটিং শেষে ওখানে চলে যায়। সমস্ত এমপ্লয়ার অবাক হয়ে যায়, এমন কি কাজ আছে? মিস্টার গু কিছু না বলেই চলে গিয়েছে, নিশ্চয়ই কোনো জরুরি কাজ রয়েছে। অন্যদিকে সবাইকে স্কুলে বকছিল। তখনই ওখানে সুতনের মা চলে আসে। কার এত বড় সাহস আমার মেয়েকে বুলি করেছে? সুতনের ফ্রেন্ডস বলে অ্যানান তুমি আজ গিয়েছো কারণ সুতনের মম এই স্কুলের ডিরেক্টর আর ওর ড্যাড গু গ্রুপে কাজ করে। কারোর সাহস হয় না গু গ্রুপের সামনে কথা বলার। এখন তোমাকে স্কুল থেকে না এই কান্ট্রি থেকেই ফেলে দেওয়া হবে। অ্যানানের বেস্টি ক্ষমা চাই, এইসব কিছু আমার কারণেই হয়েছে। অ্যানান বলে কোনো ব্যাপার না, তুমি যা করেছো ঠিক করেছো। টিচার্স অ্যানানকে বকছিল। বেস্টি বলে এসব কিছু শুরু করেছে। টিচার্স ওদের কথা শুনে না আর বলে তোমাদের এরপর থেকে স্কুলে আসার প্রয়োজন নেই। তখন ওখানে মিস্টার গু বডিগার্ডদের নিয়ে চলে আসে আর বলে আমি দেখছি কে বের করে ওদের স্কুল দিয়ে। এখানে কি করছে? সবাই কথা বলছিল। এটা তো মিস্টার গু গ্রুপের প্রেসিডেন্ট, এই কান্ট্রির সবচেয়ে রিচ ফ্যামিলি। টিচার্স বলে আমাদের স্কুলে কি করছে? এক টিচার বলে হ্যাঁ মনে পড়েছে, সুতেনের ড্যাড গু গ্রুপে কাজ করে। সুতেন তো খুব বেশি খুশি হয়ে যায় যে মিস্টার গু আমাকে সাপোর্ট করার জন্য চলে এসেছে এখানে। মম বলে তোমার ড্যাডের কাছে শুনেছিলাম মিস্টার গু নিজের জন্য ওয়াইফ খুঁজছে, কি জানি তোমার প্রতি হয়তো ফিদা হয়ে গিয়েছে। সুতরাং তো এতে খুব খুশি হচ্ছিল। অ্যানান ভাবে আরে না, আমি তো হ্যাক করে মিস্টার গুয়ের নামে মিথ্যে খবর ছড়িয়েছি। আমি কি করে জানবো এটা সব জায়গায় ছড়িয়ে যাবে? নিশ্চয়ই মিস্টার গু এবার আমাকে খুব পানিশ করবে। আমি আবার ঝামেলা তৈরি করে দিয়েছি। তো ওরা সুতেন জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসছো? মিস্টার গু বলে আমি অ্যানানের দিক দিয়ে এসেছি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সুতেন বলে এটা কি করে হতে পারে? অ্যানানের তো কোনো ফ্যামিলি মেম্বারই নেই। ও বলে কেন? আমি এখানে আমার বেবি গার্লের জন্য এসেছি। টিচার্স ক্ষমা চায় আর বলে আমরা জানতাম না অ্যানান আপনার বেবি, নাহলে থরি না আমরা একে বের করে দেওয়ার সাহস পেতাম। মিস্টার গু অ্যানানের কাছে যায় আর বলে তোমাকে কে মেরেছে? অ্যানান বলে আমি এখন ঠিক আছি, এই একটু একটু পোকা আমার কিচ্ছু করতে পারবে না। ওর গাল দেখে তোমার গাল এতটা কেটে কি করে গেছে। এরপর বডিগার্ড ওর অর্ডারে সবাইকে ধরে নেয়। মম বলে গু ফ্যামিলির সাথে আর জু ফ্যামিলির সাথে বিজনেস ডিল রয়েছে। ও বলে নিকুচি করেছে বিজনেস ডিলের, আর ওর বেবিকে কোলে তুলে নেয়। সবাই তো অবাক, কি করছে এটা? অ্যানান বলে কি করছো, আমাকে নিচে লাগাও। মিস্টার গু বলে তোমার ব্যথায় ওষুধ লাগাতে হবে। সুতন বলে ওর কথা চোট লেগেছে, সবচেয়ে চোট তো আমার লেগেছে, আমি মার খেয়েছি আর ও আমাকে মেরেছে। অ্যানান কিছু বলতেই যাবে কিন্তু মিস্টার ওকে থামিয়ে দেয়। আর সমস্ত কাজ ম্যানেজারের উপরেই ছেড়ে দিয়ে গেছিল, কারণ ও তো বেবিকে কোলে করে নিয়ে যাচ্ছিল, তাই না? ওকে ভেতরে নিয়ে যায় আর বলে এখানে তো ডক্টর নেই, তো আমি তোমার মেডিসিন লাগাচ্ছি। আর ও মেডিসিন লাগাতে শুরু করে। ও তো ওকে দেখেই যাচ্ছিল, ওরা এত ক্লোজ এসেছিল যে কিছু একটা হয়ে যেত। তখন ওখানে বাটলার চলে আসে আর বলে সরি আমি পরে আসছি। মিস্টার ও থামিয়ে দেয় আর ম্যানেজার বলে যারা যারা মিস্টার আনকে বুলি করেছিল সবাইকে। তো মিস্টার গু অ্যানানকে জিজ্ঞাসা করে তুমি বলো ওদেরকে কীভাবে পানিশ করবো? তো অ্যানান বলে কেননা ওদেরকে নিচু হয়ে আমার কাছে সরি বলতে বলো। পরের সিনে বেস্টি অ্যানানকে বলে মিস্টার গু তোমাকে সাপোর্ট করার জন্য এখানে এসেছিল, আর সত্যি কি উনি সবাইকে নিচু হয়ে তোমার কাছে ক্ষমা চাওয়া হবে? নেক্সট সিনে আমরা দেখি সবাই অ্যানানের কাছে ক্ষমা চাইছে আর অ্যান তো মজা করে চেয়ারে বসে এসব কিছু দেখছিল আর ওরা তো ক্ষমাই চেয়ে যাচ্ছিল। বেস্টি যখন এসব কিছু ভাবে তখন বলে খুব মজা আসবে। বেস্টি বলে তুমি তো বলেছিলে তুমি ওনাকে চেনো না। তো বলে হ্যাঁ আমি সত্যি বলছি, ও আমার গার্জেন নয়, কিন্তু আমার গার্জেনের সাথে ওর কোনো সম্পর্ক রয়েছে। আমার প্যারেন্টসের কারণেই আমাকে সাপোর্ট করতে এসেছে। বেস্টি বলে কিন্তু আমার মনে হয় উনি তোমাকে পছন্দ করেন, তোমাদের মধ্যে তো কিছু একটা চলছে। অ্যানান বলে এসব কিছু না, ও শুধু একটা ভালো মানুষ। আর ভাবে আমি যদি একে সত্যিটা বলি তাহলে তুই ভয় পেয়ে ওপরেই চলে যাবে, পরের বারে বলবো।
বেস্টি বলে ভালো হয়েছে, আমি তো ভেবেছিলাম ও তোমার কেউ হবে। ও যদি তোমার কেউ হতো তাহলে তো আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করার সাহসই পেতাম না। তুমি এখন শান্তি পেয়েছো? তো ও বলে হ্যাঁ, কিন্তু এইসব কিছু শুনে ফ্রেন্ড আবার শুনছিল। সুতনের মা আমাকে মেডিসিন লাগাচ্ছিল আর ও চিৎকার করছিল, তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছো? মিস্টার গুয়ের রিলেটেড। মিস্টার গুয়ের সাথে পাঙ্গা নেবার সামর্থ্য আমাদের নেই, তুমি তো জানো। সুতন বলে আমি কি জানতাম যে ও মিস্টার গুয়ের কেউ হয়। ও তো অ্যানের উপরে খুব রাগ করছিল। মম বলে এরপরে ওর সঙ্গে পাঙ্গা নেবার দরকার নেই, যদি আবারও প্রবলেম হয় তাহলে আমরা বাঁচতে পারবো না। ও বলে হ্যাঁ আমি জানি। তখন ওর কাছে ওর ফ্রেন্ডের কল আসে। ওর ফ্রেন্ড ওকে বলে আমি অ্যানান আর ওর বেস্টের কথা শুনেছি, মিস্টার গু ওর কোনো প্যারেন্টস নয়, শুধু প্যারেন্টসকে জানে। এটা শুনে সুদেন খুব খুশি হয়ে যায়, এবার তো আমি অ্যানানের সঙ্গে পাঙ্গা নিতেই পারি, ও আমাকে এতটা ইমপ্রেস করেছে। পরের সিনে অ্যানান উল্টো হয়ে ল্যাপটপে গেম খেলছিল, তখনই মিস্টার গু ওখানে চলে আসে। ও নিজের পোশাক ঠিক করে রাখেনি। যখনই মিস্টার গু ওখানে আসে ওর বডি দেখে নেয়। ও মিস্টার গুকে দেখে নিজেকে ঠিক করতে থাকে। মিস্টার গু ওকে দেখে মুখ ঘুরিয়ে নেয় আর বলে সরি, আমি নক করতে ভুলে গিয়েছি। ও বলে কোনো ব্যাপার না, বলো কি কাজ রয়েছে। ও জিজ্ঞাসা করে তুমি আজ ফ্রি আছো? আজ রাতে একটা ডান্স পার্টি রয়েছে যেখানে আমার একটা ফিমেল দরকার, তো তুমি চাইছো আমি তোমার সঙ্গে যাবো? ওভাবে মিস্টার গু যতটা পপুলার, যে কোনো মেয়েই ওনার পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাবে, কিন্তু উনি আমাকেই কেন বললেন? নাকি অন্য মেয়েদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আমাকে নিয়ে যেতে চাইছে? মিস্টার গু বলে তুমি কি যেতে চাও না? আমি কখন মানা করলাম? আমি যাব, কিন্তু আমার মনে হয় না আমার কাছে কোনো ইউনিক ড্রেস আছে। তুমি চিন্তা করছো কেন, আমি ব্যবস্থা করছি। তখনই ওখানে মেয়েটা আসে লাইন দিয়ে, ওদের হাতে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস ছিল, খুব সুন্দর সুন্দর গ্রাউন্ডও ছিল। মেড বলে এই সব কিছু মিস্টার গু আপনার জন্য রেডি করিয়েছে, আপনি বলুন আপনার কোনটা পছন্দ হয়েছে। ও বলে লিটল গার্ল এখন বড় হয়ে গিয়েছে, তাই এখন বড়দের ড্রেস পরা উচিত। তো অ্যানা একটা ড্রেস সিলেক্ট করে নেয়। আঙ্কেল মিংকে বলে আমি এই পার্টিতে আসার জন্য অনেক কিছু করেছি, আর তোমাকে এখানে এই কারণে নিয়ে এসেছি, চ্যান ফ্যামিলি মিস্টার গুকে এখানে ইনভাইট করেছেন। মিস্টার গু লিজেন্ডারি প্রিন্স, শুনেছি ওনার এখন 30 বছর হতে চলেছে, কিন্তু উনি এখনও বিয়ে করেননি। আঙ্কেল বলে এটা তো অনেক বড় একটা সুযোগ, তুমি যদি মিস্টার গুকে নিজের দিকে টেনে নাও তাহলে আমাদের সু ফ্যামিলিকে কেউ আর কিছু করতে পারবে না। আমি আমার বেস্ট দেবো। পরের সিনে অনেকগুলো গাড়ির ওখানে এন্ট্রি হয়। ম্যানেজার কার ওপেন করে, তখন তো মিস্টার গু বাড়ায়। মিস্টার গু নিজে গিয়ে কার ওপেন করে আনানকে বাইরে ডাকে আর হাত বাড়িয়ে দেয় ওকে বাইরে আসার জন্য। ওকে তো খুব প্রিটি লাগছিল এই ড্রেসে। ম্যানেজার মিস্টার গুয়ের সাথে কোম্পানির বিষয়ে কথা বলছিল। আনন্দ বলে আমি ভেতরে গিয়ে দেখে আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এদিক ওদিক যেও না, আমিও কিছুক্ষণ পরে তোমার কাছে ভেতরে আসছি। এরপর অ্যানান ভেতরে আসে, তোর কাজিন ম্যানোকে দেখে নেয়, বলে ড্যাড এ এখনও বেঁচে রয়েছে? তুমি তো একে টপকে দিয়েছিলে তাই না? এ আমার সু ফ্যামিলির বদলা নিতে আসেনি তো? ড্যাড বলে একে তো আমি গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলাম, আমি ভেবেছিলাম ও ওখানে মারা গিয়েছে, কিন্তু এখন ছোট বাচ্চা মেয়ে, এ আমাদের কাছে কীভাবে বদলা নেবে? ম্যান বলে ও লাকি যে আবারও বেঁচে গিয়েছিল, কিন্তু একে আবারও আমরা শিক্ষা দিতে পারবো। ও বলে পার্টিতে অনেক জরুরি কাজ আছে, এর বিষয়ে আমরা পরে খেয়াল দেবো। কিন্তু ম্যানের তো আর ধৈর্য হচ্ছিল না, ওর উপর ড্রিঙ্ক ফেলে দিচ্ছিল। মিস্টার গু এসে আনানের হাত ধরে নেয় আর ড্রিঙ্ক সাইডে পড়ে যায়, কিন্তু ভুল করে ওর হাত মিস্টার গুয়ের বুকে লেগে যায়। ওর তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। মিস্টার গুয়ের অর্ডারে ম্যানেজার ম্যানের মুখের উপরে ড্রিঙ্ক ছুঁড়ে মারে। আঙ্কেল বলে তোমাদের এত বড় সাহস, এটা চ্যাং ফ্যামিলির পার্টি। তখন কিছু না বলার আগেই বডিগার্ড ওকে থাপড় মেরে দেয় আর বলে এটা চ্যান ফ্যামিলির পার্টি, তো তোমরা কে এটা বলার? তো বলে আমরা সু ফ্যামিলির আর আমরা ভিআইপি। ম্যানেজার বলে তোমরা ভিআইপি তো আমরা কে? আর বডিগার্ড ধরে নেয়। আঙ্কেল চিৎকার করছিল আর বলছিল দেখো চ্যান আসলে তোমাদের কি করে, কিন্তু চ্যান ওখানে তখনই চলে আসে, কিন্তু উল্টো ওদেরই বাইরে ফেলে দেয়। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল এই লোকটাকে এত ডেঞ্জারাস। চ্যান ওর কাছে এসে ক্ষমা চায়। ও বলে আমার কাছে না, এর কাছে ক্ষমা চাও। চ্যান অ্যানের কাছে ক্ষমা চায় আর বলে আমারই ভুল, আমি নোংরাকে ভেতরে আসতে দিয়েছি। ওভাবে ম্যান আর আঙ্কেল এই পার্টিতে কি করছিল? মিস্টার গু বলে কি হয়েছে? তখন অ্যানান নিজের মনে মনে ভাবে এমনিতেই আমি মিস্টার গুকে অনেক বিরক্ত করেছি, এই বিষয়ে আর কোনো কিছুই বলতে চাই না, আমি এটা নিজেই হ্যান্ডেল করে নেবো। আর বলে আমি ঠিক আছি। মিস্টার গু বলে ভালো হয়েছে তোমার ড্রেসে কিছু হয়নি, নাহলে আমি ওদেরকে প্রাণে মেরে ফেলতাম। সবাই কথা বলছিল আচ্ছা এই মিস্টার গু গ্রুপের প্রেসিডেন্ট, এ যদি রেগে যায় না পুরো ক্যাপিটাল থরথর করে কাঁপতে থাকে। এতে পুরো বিজনেস টাইপের যে পুরো শহরকে কন্ট্রোল করে। আর এই পাগল সু ফ্যামিলি এদের সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছিল। হয়তো নিজেদের প্রাণের উপরে কোনো মায়া ছিল না, কিন্তু এই মিস্টার গুয়ের সাথে এই মেয়েটাকে, আমরা তো শুনেছিলাম মিস্টার গুয়ের কোনো মেয়ে পছন্দ নয়, দেখে তো মনে হচ্ছে না ওদের মধ্যে কোনো রিলেশন নেই। তো মিস্টার গু ওর হাত ধরে নেয় আর বলে এবার তুমি শুধু আমার সঙ্গেই থাকবে। এদিকে ম্যানেজার ওদের দুজনকে বাইরে বের করে দিয়েছিল। অ্যানান তো চিৎকার করেছিল আর বলছিল আসলে ওই অ্যানানের সাথে ওই ছেলেটা কে ছিল? আঙ্কেল বলে ওসব কিছু এখন ছাড়ো, তোমাকে মিস্টার গুকে পটাতে হবে। ও বলে আমরা তো এখনও মিস্টার গুকে দেখিই নি। পরের সিনে অ্যানান মিস্টার গুকে হাক করে শুয়েছিল
আর ও গাড়িতে বসেছিল, বারবার আনান ওর উপরে পড়ে যাচ্ছিল, ওকে খুব কিউট লাগছিল, তাই মিস্টার গু ওর সেলফি তুলে নেয় আর ওর মাথায় কিস করে নেয়। ও ঘুমের মধ্যে বিড়বিড় করছিল মা বাবা মিস্টার গু। তখনই ও স্বপ্ন থেকে উঠে পড়ে। তখনই গাড়িতে ব্রেক লাগে। ম্যানেজার বলে আসলে গাড়ির সামনে একটা ক্যাট চলে এসেছিল। মিস্টার গু জিজ্ঞাসা করে তুমি কার স্বপ্ন দেখছিলে? ও বলে আমি তোমার। ও বলে আর কারো নয়? ও বলে না। বলে তুমি আমাকে সব কিছু বলতে পারো, তুমি আমাকে ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে থাকবো। ও হ্যাঁ করে দেয় আর বলে কতক্ষণ লাগে বাড়ি যেতে? ও বলে আর বেশিক্ষণ সময় লাগবে না। আরও দূরে গিয়ে সরে বসে। ম্যানেজার ভাবে অনেক কষ্ট করে মিস্টার গুয়ের মনে ঘন্টা বেজেছিল, কিন্তু মিস অ্যানান আগেই উঠে পড়েছে আর ভাবে, ও বলে বাদ দাও, এমনিতেই এ সবসময় আমাকে লিটল চাইল্ডের মতন ট্রিট করে, এ থোড়ি না আমাকে কিস করবে। আর বলে কিছু না। পরের সিনে আমরা দেখি মিস্টার গু অ্যানানের ছবি দেখছিল শুয়ে শুয়ে। ও খুব খুশি হচ্ছিল আর ও ওটা বুকে জড়িয়ে ধরে। পরের সিনে ও ব্রেকফাস্ট করছিল, তখন ওখানে মিস্টার গু চলে আসে। ও উঠে জিজ্ঞাসা করে কারা তো তুমি ঠিক করে শোনি? ও বলে না, তোমার আইপ্যাড চুরি করেছিলাম। ও বলে কি তুমি তারপর কাজ করছিলে? ও ওর মাথায় টোকা মারে আর বলে আমি এখন কলেজ যাচ্ছি। ও বলে ঠিক আছে, আমি তোমাকে পিক আপ করতে যাবো। এরপর ও কলেজে বসে বসে ভাবে ও আমার ব্যাপারে আসলে ভাবেটা কি। বেস্টি বলে কি স্বপ্ন দেখছো এখন দিন দুপুরে? ও বলে কি করে বুঝবো একটা ছেলে আমার প্রতি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। বেস্টি বলে কি তুমি একটা ছেলেকে পছন্দ করে ফেলেছো? তুমি এটা আমাকে কেন বলোনি? ও বলে এরকম কিছুই না, তুমি আমার শুধু প্রশ্নের উত্তর দাও। বেস্টি বলে আমি যতদূর জানি তুমি যাকে লাইক করো তুমি তার জন্য সব কিছু করতে রাজি হয়ে যাবে। তখনও ভাবে স্কুলে ওইরকম একটা পার্টিতেও সবসময় উনি আমার সাপোর্টে নিয়েছেন, কোনো কিছু জিজ্ঞাসা না করেই ওনাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা হতে পারে যে ওনার ভালোবাসা বড়দেরা যেরকম ছোটদের ভালোবাসা সেরকম ও তো বাচ্চাদের মতন আমাকে ট্রিট করে। তখন একটা ছেলে এসে বলে অ্যানান এখানে কে? ও বলে আমি। ও দাঁড়িয়ে যায়। ও বলে তোমাকে বাইরে একজন ডাকছে। তখন বেস্টি বলে আমি ছাড়া তোমারও অন্য কোনো ফ্রেন্ডস আছে? ও বলে না। তাহলে তোমাকে কে বাইরে ডাকছে? তোরা দেখার জন্য বাইরে আসে। তো ওখানে সুতেন আর ওদের চামচা ওখানে দাঁড়িয়েছিল। আনন্দ বলে আগের বারের মার হয়তো তুমি ভুলে গিয়েছো, এবার হয়তো এমন মারা মারতে হবে স্বপ্নে তুমি আমার নাম শুনলে ভয় পেয়ে যাও। এটা শুনতে বেস্টি তো হাসতে থাকে আর সুতেন রেগে যাচ্ছিল আর বলে আমি জেনে গিয়েছি মিস্টার গু তোমার কোনো প্যারেন্টস নয়। আগে হয়তো তোমার ফ্যামিলির সাথে ওনার কোনো রিলেশন ছিল, কিন্তু আমাদের জু ফ্যামিলিও কোনো কিছুতে কম নয়। আমরা তোর চাটনি বানিয়ে দেবো। বেস্টির সামনে এসে ওকে রক্ষা করছিল, কিন্তু ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর অ্যানানকে বলে চলো আমরা হিসাব বরাবর করে নিই। কিন্তু অ্যানান ওদের চোখের উপরে কিছু একটা স্প্রে করে আর ওদের জ্বালা করেছিল ওই স্প্রেটায়, আর ওরা ওখানেই পড়ে যায়। এরপর কি বেস্টি ওদের অনেক মারে এবং ওখান থেকে দুজন মিলে পালিয়ে যায়। আর সুতেন চিৎকার করছিল। অন্যদিকে ক্লাসে আনান এসে ওর জিনিসপত্র প্যাক করছিল। তো বলে তুমি কোথায় যাচ্ছ? ও পাক্কা টিচারকে ডাক কমপ্লেন করবে। তো আমরা তো নেক্সট ক্লাস করতে পারবো না। এটা বলে ওরা দুজন ওখান থেকে বেরিয়ে যায়। ম্যানেজার এসে মিস্টার গুকে বলে আবারও কলেজ থেকে ফোন এসেছে। ও বলে আবার কি হয়েছে? মিস্টার আনান কলেজ বাম করেছে, আজ বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি আনানকে খুঁজতে হবে। ম্যানেজার বলে মিস আনান ক্লাস বাম করেছে আর মিস্টার গুতো কোম্পানি বাম করেছেন। তা ওর এই বাহানা করে যে বৃষ্টি হতে চলেছে, কমসে কম ভালো বাহানা তো করে নিতে পারতেন। আনান বাড়ি আসে তো মিস্টার গুকে দেখে বলে তুমি এখানে? ও বলে আমি শুনলাম তুমি নাকি কলেজ বাম করেছো। ও বলে তুমি সবসময় কাজে ব্যস্ত থাকো, এসব ছোটোখাটো বিষয়ে নাক গলিও না। ও বলে তুমি কোনো ছোটোখাটো মানুষ নয়, ঠিক আছে? এরপর যখন কোনো ক্লাস করতে ইচ্ছে করবে না তখন আমাকে ফোন করবে, আমি পিক আপ করতে চলে আসবো। ও বলে এমন কোন ফ্রেন্ডস আছে যে এত বেশি প্যাম্পার করছে? ও বলে তুমি চাও না আমি তোমাকে প্যাম্পার করি? ও বলে একদমই না, ফিউচারে তোমার গার্লফ্রেন্ড হবে আর তুমি যদি এরকম করতে থাকো তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে আর এতে তোমার ফিউচার গার্লফ্রেন্ডের অসুবিধা হতে পারে। এটা শুনে ও হাসে। ও বলে তুমি হাসছো? ও রেগে যখন চলে যাচ্ছিল কিন্তু ওর হাত ধরে ওকে টানে, ওরা দুজন এক ক্লোজ হয়ে যায়। আর তুমি আমার পুরো কথাটা তো শুনে নাও, যদি কোনোদিন আমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি তোমার মতন কাউকে প্যাম্পার করবো না আর কোনোদিন আমার গার্লফ্রেন্ড হবেও না। যদি কোনো দিন হয় সেটা তাহলে অ্যানান নিজে হবে। এটা শুনে ও লজ্জা পেয়ে পালিয়ে যায়। এই কথাটা ভেবে ভেবে ও এত বেশি খুশি হচ্ছিল যে ওর ঘুমিয়ে আসছিল না আর ভাবে এসব কী হচ্ছে, ও কি আমাকে লাইক করে না লাইক করে না, না লাইক করে না লাইক করে না। এদিকে মিস্টার গু বসে বসে সিগারেট খাচ্ছিল। অ্যানান উঠে বাইরে আসে। ও উঠে বাইরে আসে আরও ড্রিঙ্ক করতে শুরু করে। ও এইসব ভেবে ভেবে খাচ্ছিল। ও অনেক বেশি নেশা করে ফেলেছিল, এদিক ওদিক ঘুরে যাচ্ছিল আর বলছিল আমার রুম কোথায়? এটা তো মিস্টার গুয়ের রুম। তখন মিস্টার গু ভাবে আজকে যা বলেছি ও তাতে ভয় না পেয়ে যায়, কারণ ও তো আমাকে আঙ্কেল ভাবে, তাই না? আর তাছাড়া আমি ওর থেকে 6 বছরের বড়, আমার ইমোশনালস কন্ট্রোল করতে হবে। ও দরজা খুলতে যাচ্ছিলো কিন্তু আবার বন্ধ করে দেয়। কিন্তু আনান দরজা খুলে ভেতরে চলে আসে। ও জিজ্ঞাসা করে কী হয়েছে? ও এসে ওকে হাক করে নেয়। ও বলে তুমি নেশা করেছো?
একটুখানি আমি যে কনফিউজ ছিলাম তাই একটু নেশা করে ফেলেছি। ও ওকে তুলতে যাচ্ছিল, ও দূরে সরে যায় আর বলে তুমি কি করছো? আমি তোমার রুমে ছেড়ে দিয়ে এসেছি, তারপর তোমার জন্য স্যুপ বানাবো। না না, আমি আমার রুমে যেতে চাই না, আমি তোমার সঙ্গে এই রুমে এখানে থাকতে চাই। আগের বারেও তো শুয়েছিলাম, এটা বলে ওখানে গিয়ে শুয়ে পড়ে। ও জিজ্ঞাসা করে আগেরবার কবে? কিন্তু ও শুয়ে পড়েছিল। ও তখন সেই রাতের ব্যাপারে ভাবছিল আর ভাবছিল যে তার মানে ওটা আমার কোনো স্বপ্ন ছিল না, সত্যি আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল। ওকে তুলতে যাচ্ছিল, তখন অ্যানান বলে মিস্টার গু তুমি কতটা হ্যান্ডসাম, আর পড়ে যাচ্ছিল। ওকে ধরে নেয়, তুমি এই কম এইজে ড্রিঙ্ক করতে কোথা থেকে শিখেছো? আমি এখন বড় হয়ে গেছি তাই আমি ড্রিঙ্ক করতে পারি। ও তো শুয়ে পড়েছিল, তখন মিস্টার গু ভাবে এটা তো আগের বারের কথা নয় তো, যখন আমি ওকে তুলতে দিয়ে গিয়েছিলাম আর আমাকে বিরক্ত করেছিল। ওকে শুয়ে দিব যখন চলে যাচ্ছিল, ও হাত ধরে বলে তুমি কোথায় যাচ্ছ? ও বলে আমি স্যুপ বানাতে যাচ্ছি তোমার জন্য। ও বলে তুমি কোথাও যেও না, তুমি আমার কাছে এখানে থেকো। ও বলে ওয়েট করো, ও করছিল। আর ও বলে ঠিক আছে আমি এখানে থেকে যাচ্ছি। এরপর ওর হাত নিয়ে ওকে হাক করে নেয়। নিয়ান তো মজা করে ঘুমোচ্ছিল, কিন্তু মিস্টার গু তো ঘুমোতেই পারছিল না। পরের দিন সকালবেলাও মিস্টার গু ঘুমোচ্ছিল না। ও যখন নিজের পাশে মিস্টার গুকে দেখে ও ভয় পেয়ে যায়। ও বলে কেন ফার্স্ট টাইমের পরে আমাকে চিনতে পারছো না? ও বলে কি হয়েছে, কাল রাতে কী করে ফেলেছিলাম আমি আন্টিকে বলে দিয়েছি ও তোমার জন্য স্যুপ বানিয়ে দেবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে আসো। ও দৌড়ে পালাচ্ছিল, তখন ও জিজ্ঞাসা করে কালকের ওয়াইন ঠিক ছিল? ও বলে সরি এরপরে আর কখনোই হবে না। ও বলে যদি এরপর ড্রিঙ্ক করতে হয় আমার সামনে করো। ও বলে ওকে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। এরপর ও ক্লাসে বসে বসে ভাবে আমি কতটা জানি ড্রিঙ্ক করে নিয়েছি যে আমি কিছু মনেই করতে পারছি না। এরপর মাথায় ব্যথা করছিল তাই ওষুধ নিতে যায়। ওখানে মিস্টার গুয়ের ডক্টর ফ্রেন্ড ছিল। ও বলে তুমি এখানে? ও বলে মিস্টার গু আমাকে এখানে পাঠিয়েছে। ও মাথা ঘুরছিল তাই বলে শুয়ে পড়তে, ওর মাথা ব্যথা করছিল তাই ও চেক আপ করছিল ওকে। সুতেন লুকিয়ে লুকিয়ে ওদের ফটো তুলে নিচ্ছিল। এরপর যখন আনানের চোখ খোলে তখন ও বেস্টিকে ওখানে দেখতে পায়। ও বলে আমি কখন থেকে শুয়েছি? ও বলে 1 ঘন্টা থেকে। তুমি বলোনি যে তোমার শরীর খারাপ? আমি অন্য কারোর কাছ থেকে জেনেছি। ও বলে কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। ও বলে তুমি ঠিক আছো, কিন্তু পুরো ক্লাস হাঙ্গামা হয়ে গেছে। ও বলে এর মানে? ও তখন বলে সুতেন তোমার ফটো তুলে নিয়েছে আর সমস্ত ক্লাসকে দেখিয়ে দিয়েছে, ওটা তোমার ভুল বুঝছে। অ্যানান রেগে যায়, ওর ক্লাসে আসে। সুতেন তো ক্লাসে হাঙ্গামা করছিল। ও বলে অ্যানান ছোটবেলা থেকে এরকম, কি জানি কতজনের সঙ্গে চক্কর চালিয়েছে, হয়তো অন্যকে সাপোর্ট করে এখানে পৌঁছেছে। বেস্টি বলে এরকম কোনো কিছুই না, ও খুব ভালো। ও বলে আচ্ছা তাহলে তুমি বলো ও তাহলে নিজেকে সারপ্রাইজ কীভাবে করছে? অ্যান বলে আমি যখন ঠিকই আছি, আমি কাউকে এক্সপ্লেন করতে চাইছি না, আর তোমরা এই মিথ্যে খবর ছড়ানো বন্ধ করো। সুতন বলে আমি মিথ্যে বলছি, সেই কারণেই ওর কাছে এক্সপ্লেন নেই। তখন এখন মিস্টার গু চলে আসে। সুতন বলে এখানে কেন? মিস্টার গু বলে ও আচ্ছা এই সেই মেয়ে আবারও। সুতন বলে এতে আমার কোনো ভুল নেই, এই মেয়েটা এই স্কুলের প্রেস্টিজ পাঞ্চার করে দিয়েছে। মেডিকেল শপে একটা ছেলের সঙ্গে শুয়ে পড়েছিল। ও বলে আমার মাথা ঘুরছিল, সেই জন্য ডক্টর শুধু আমাকে চেক আপ করেছিল ব্যাস। আরও ছবি তুলে মিথ্যে খবর ছড়ানো শুরু করে দিয়েছে যে আমার সাথে ওর অ্যাফেয়ার চলছে। ও বলে এটা তো খুব খারাপ হয়েছে আমার লিটল গার্লের সাথে। আরও বলে প্রথমবার তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু তুমি তো থামছোই না। ও বলে আমার এতে কি ভুল? ও একটা অফ্রেন্ড, ছোটবেলা থেকে একাই বড় হয়েছে, হয়তো ও কোনো ভুল করেছে এখনো। এর সরল মুখটা দেখো না, এ আমাদের কলেজের অনেক ছেলের সাথে চক্কর চালাচ্ছে। এইসব শুনে তো মিস্টার গু ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিন্তু অ্যানানের বিষয়ে যে খারাপ কথা বলবে আমি তাকে ছাড়বো না। সুতরাং ফ্রেন্ড বলে শুধু তো ঠিকই বলেছো, এই মেয়েটা তো সফটেন, কি করে একা সার্ভাইভ করেছে। মিস্টার গু রেগে গিয়ে জুতেনের জু ফ্যামিলিকে ব্যানক্রাফট করে দেয়। জুতেন ক্ষমা চায় কিন্তু ওর হাত ছাড়িয়ে নেয় আর বডিগার্ডকে ধরে নেয়। ওর ফ্রেন্ড বলে আমাদেরকে তো ছেড়ে দাও, বডিগার্ড আসলে ওদের কেউ ধরে নিয়েছিল আর ওদেরকে নিয়ে চলে যায় এখন থেকে। আর অ্যানানকে বলে সরি। ও বলে তোমার ভুল থরি না আছে, তুমি তো ঠিক টাইমে পৌঁছেছো, যদি তোমার শরীর ভালো না হয় তাহলে আজকাল ক্লাস অ্যাটেন্ড করতে হবে না। আর ওকে হাত ধরে নিয়ে চলে যায়। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, এত ভালোবেসে ওকে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই এদের মধ্যে কিছু চলছে। আমরা জানতামই না যে ওকে সাপোর্ট করার বলে বিজনেস টাইপন। অ্যানান ভাবে আমাকে এত তাড়াতাড়ি এসেছে যে আমি বেস্টে কিছু এক্সপ্লেনই করতে পারিনি। ও ভয় না পেয়ে যায়। ও বলে তুমি তোমার বডিগার্ডদের কেন নিয়ে আসো? ও বলে কেন, আমাদের রিলেশন যদি কেউ জানতে পারে তোমার প্রবলেম হবে। ও বলে রিলেশন? কীরকম ধরনের রিলেশন? ও খেতে বসে ফোন চালাচ্ছিল। ও বলে তুমি খাবে না? ও বলে আমি বেস্টি মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কোথাও আবার ও রেগে যায়নি তো? ও বলে কোনো একটা গিফট দিয়ে দাও। বলে ঠিক আছে তুমিও আমার সাথে যাবে। ও বলে না না ম্যানেজারকে পাঠিয়ে দেবো। বলে ও আমার বেস্টি, তুমি আমার সাথে যাবে গিফট আনতে। ও হ্যাঁ করে দেয় আর ওরা শপিং মলে যায়। ওখানে মেন্স আর ওর ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়। মেন্স বলে তোমার সাহস কী করে আমার সামনে আসা, তাও আবার এই স্পন্সরের সাথে এসেছো? ওর ফ্রেন্ড বলে এটা কে? ও বলে আমার কাজিন, ছোটোবেলায় ওর বাবা মা মারা গিয়েছিল আর এখনও ও বেস্টারি হয়ে গেছে।
আর এখন অন্যের উপরে ডিপেন্ড হয়ে রয়েছে। ওরা বলে এই গরিব মেয়েটা তোমার কাজিন হবার যোগ্যই নয়। আয়নান বলে আমার ড্যাডি মারা যাওয়ার পর তোমরা আমার ঘরে শিফট হয়ে গিয়েছিলে আর আমার প্রপার্টিও কেড়ে নিয়েছো, উল্টে আমাকেই কথা শোনাচ্ছ। আমার জিনিস তো আমি নিয়েই ছাড়বো। ও বলে তোমার কি মনে হয় এই রিচ লোকের সাথে আমি ভয় পেয়ে যাব? তুমি জানো আমি গু ফ্যামিলির ইয়াং লেডি হতে চলেছি। ওনার এখনো বিয়েই হয়নি, আমার মতন বিউটিফুল মেয়েকেই ওর পছন্দ হবে। তখন আয়নান মিস্টার গুকে বলে তুমি একে পছন্দ করো? মিস্টার গু বলে আমাকে হিউমিলেট করো না, এর মতন একটা নোংরা মেয়েকে আমি ভালো লাগবে? ও বলে ঠিকই আছে, ওল্ড হয়ে গেছো কিন্তু এখনো তোমার চোখ রয়েছে। ও বলে আচ্ছা আমি এতটাই ওল্ড? ও বলে না না, তুমি তো এখনো অনেক ইয়াং আছো। আর এদিকে মেন্সের ফ্রেন্ড বলে তুমি যখন মিস্টার গুকে বিয়ে করে নেবে আমাদের ভুলে যেও না। আর তোমার কাছে যে লোকটা রয়েছে সেটা হ্যান্ডসাম রিচ, কিন্তু মিস্টার গুয়ের মতন থোড়ি না পাওয়ারফুল রয়েছে। আর বলে এত বড় লোক হওয়ার পরেও তোমাকে রেখেছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো প্রবলেম রয়েছে। এ আবার কথা ইনফরমেশন নয় তো? আয়নান বলে সত্যি কি তোমার কিছু হয় না? মেন্স শুধু তোমার বিষয়ে উল্টোপাল্টা ভাবে। মেন্স বলে যদি তুমি নিজে হয়ে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, গু ফ্যামিলিতে বিয়ে করার পরে আমি তোমাকে খাবারও দেবো। আয়নান বলে একটু বেশি হয়ে যাচ্ছে না? তুমি যখনই এসব কিছু করবে তখন তোমাকে মিস্টার গু হতে হবে, তার আগে তুমি আমার রাস্তা থেকে সোজাও। আমার বেস্টের জন্য গিফট নিতে হবে, ওটা বেশি ইম্পর্টেন্ট। আর মিস্টার গু এসে যাচ্ছিল, তখন ওর ফ্রেন্ড এসে ওকে আটকায় কিন্তু ও ধাক্কা মেরে দেয়। ম্যান বলে তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবে যেতে দেবো? মিস্টার গু ওকে ধরে বলে কারোর সাহস নেই অ্যান্ডনের গায়ে হাত দেওয়ার। ও বলে তখন চ্যান ফ্যামিলি তোমার সাইড নিয়ে নিয়েছিল প্রিটি বয়, কিন্তু তুমি এখানে কিছু করতে পারবে না। ও বলে সু ফ্যামিলি সত্যি কিছু করে নেবে? ও বলে হ্যাঁ আমি এক্ষুনি ড্যাডকে কল করছি। ওর ড্যাডকে মলে আসতে বলে, ওর ড্যাড অনেক গুন্ডা নিয়ে ওখানে চলে আসে আর এসে বলে তোমার বাবা মারা গিয়েছিল আর আমি তোমাকে ঘরে দিয়েছিলাম, আর আমার এই নেভিশোধ করছো নিজের কাজিনকে রাস্তায় বুলি করে। আনন্দ বলে তোমরা এতটাই নোংরা লোক আমাকে সম্পত্তির জন্য রেখেছিলে। মিস্টার গু বলে তার মানে সু ফ্যামিলির যে প্রপার্টি সেটা তোমার প্যারেন্টসের, এখন আমি কি করবো? বলে আমি ঠিক নিয়ে নেবো। ও ভাবে মনে হয় লিটল গার্ল নিজেই নিতে চাইছে। ও বলে ঠিক আছে আমি ডিফেন্ড করবো না। ও বলে আমি 3 গুণের মধ্যে এখান থেকে চলে যাবে। ওরা হাসতে শুরু করে। তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ আমরা বেশি পাওয়ারফুল নই, কিন্তু আমার মেয়ে তাড়াতাড়ি মিস্টার গুকে বিয়ে করে নেবে। আর তুমি তো জানো মিস্টার গু থেকে সমস্ত শহর ভয় পায়। তখন ম্যান্স বলে আমার মুড ভালো আছে, নিচু হয়ে ক্ষমা চেয়ে নাও, তোমাদের ছেড়ে দেবো, নাহলে আমি যদি রেগে যাই তোমাদের ছাড়বো না। আর ড্যাডকে বলে দেখো না ড্যাডেরা কিছু করছে না। তখন ড্যাড গুন্ডাদের অর্ডার দেয়, গুন্ডারা যখন ওদের উপর আক্রমণ করতে যাবে মিস্টার গু তো ওদের এক এক করে ধুলাই করছিল, আর বাকিরা তো ভয় পেয়ে ওখানে পালিয়ে গেছিলো। ম্যান্স বলে ভালোই তোমার মশলা জানো, তার মানে তুমি যা খুশি করবে। তখন ওখানে ম্যানেজার চলে আসে বাটি গাছদের নিয়ে, বলে সরি বাস আসতে একটু লেট হয়ে গেল, আর ওকে মিস্টার গু বলে ডাকছিল। ওরা তো দেখে অবাক। আর এমনি বলে তুমি মিস্টার গুয়ের ওয়াইফ হতে চাচ্ছিলে না? তুমি মিস্টার গুকে চেনো না? ম্যানেজ বলে এটা হতেই পারে না, এরকম একটা শেমলেস মেয়ে মিস্টার গুকে কিভাবে জানতে পারে? এটা ফেক মিস্টার গু, তুমি আসলে আমাকে দেখে জ্বলছো, সেই জন্যে দেখানোর জন্য নকল মিস্টার গু তৈরি করে নিয়ে এসেছো। তখন ম্যানেজার ওর ড্যাডকে থাপ্পড় মেরে দেয়, ওর ড্যাড ওকে থাপ্পড় মেরে দেয়। আর তুমি যদি এরকম করতে থাকো তাহলে সু ফ্যামিলি কথা দেখা যাবে না। আর মিস্টার গুয়ের কাছে ক্ষমা চাইছিল আর নিজেকেই থাপ্পড় মারছিল, বলে সরি আমি বুঝতে পারিনি যে আপনি মিস্টার গু, আমাকে ইগনোর করে দিন। তখন ও অ্যানানকে জিজ্ঞাসা করে একে কি এভাবেই ছেড়ে দেবো? তখন ও ভাবছিল, তখন ড্যাড বলে ছেড়ে দাও না, মনে নিও না, আমরা তো ফ্যামিলি না, তোমার কাজিন এখনো ছোট, ও কিছুই বোঝে না, তাই মিস্টার গুকে বলো আমাদের ক্ষমা করে দিতে আর আমাদের যেতে দিতে। অ্যানান বলে আঙ্কেল ছোটবেলাতে তুমি আমাকে বেঁচে দিতে চাইছিলে আর কখনো ফ্যামিলির মতন ট্রিট করনি, এখন তো ভালো কী করে হয়ে যাচ্ছ? ঠিক আছে আমরা করতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন রয়েছে, আমার ড্যাডের সমস্ত সম্পত্তি আমার ফেরত দিয়ে দাও। ম্যান্স বলে এটা তোমার স্বপ্নেতেও পাবে না। বলে ঠিক আছে তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা নেবো আমার ফেরত নিয়ে যাওয়ার জন্য। ড্যাড বলে ঠিক আছে। মেহনাকে বলে ড্যাড তুমি এটা কী করছো? তো ও বলে আমি তোমাদের 2 দিনের টাইম দিচ্ছি, আমাকে সু ফ্যামিলির ভিলা এবং ট্রান্সফারটা যদি না পাই তাহলে ভাববে তোমরা তোমাদের জীবনের সাথে খেলা করছো। ড্যাড বলে পাক্কা দিয়ে দেবো। এরপর মিস্টার গুয়ের অর্ডারে ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। মেনুস তো রেগে বাড়ি এসেছিলো আর ড্যাডকে বলে তুমি কি সত্যি ওকে সমস্ত কিছু দিয়ে দেবে? ও বলে আমি কি করব, আমার কাছে কোনো উপায় নেই, ওই মেয়েটার সঙ্গে যে মিস্টার গু দাঁড়িয়ে রয়েছে, মিস্টার গুয়ের সাথে পাঙ্গা নেওয়ার সামর্থ্য আমাদের নেই, ও তো আমাদের চাটনি করে দেবে। ম্যান বলে এটাই মেনে নিতে পারছি না, ও তো আয়েশ করবে, ও জীবনটাই যে পাল্টে যাবে। আমার না মনে হয় ও মিস্টার গু নয়, মিস্টার গু হবার অ্যাক্টিং করছে আর অ্যানান সেটারই সুযোগ নিচ্ছে, আর সেই সুযোগেই আমাদের কাছ থেকে প্রপার্টি নিয়ে নিচ্ছে। ড্যাড বলে ওকে দেখে তো মনে হচ্ছিল সিওর মতন, যেভাবে আবভাব করছিল সিওর মতন। মেন্স বলে তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করো, তাহলে বোঝা যাবে যে আসল মিস্টার গু কে। মম বলে ও একদম ঠিকই বলছে, আমরা এই প্রিটি বয়কে এক্সপ্লেন করে দেবো। তখন ড্যাড কাউকে ফোন করে, ড্যাড তো শুনে হয়রান হয়ে গেছে যে ওটা সত্যিকারের ফেক ছিল।
এদিকে যখন অ্যানান বেস্টির সাথে কথা বলছিল, বেস্টি বলে গিফট দিয়েছো তো মাফ করে দিচ্ছি, এরপর থেকে এরকম কিছু করবে না ওর সাথে, মনে রাখবে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। ও বলে ঠিক আছে। ওর তখন অন্য মিস্টার গু চলে আসে। তোমার আজ বেশি খুশি লাগছে, তুমি এত তাড়াতাড়ি কী করে চলে এসেছো? কারণ আমাকে ওয়েট করেছিল। তুমি পেয়ে গেছো শু ফ্যামিলির সমস্ত পারপাস? ও বলে না, আমি এক্ষুনি কল করেছি। ও বলে না না, তুমি কাল বিজনেস ট্রিপে যাবে, তুমি বিজনেস ট্রিপে যাও, আমি গিয়ে নিয়ে আসবো পেপার। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে কল করবে, মনে রাখবে আমি সবসময় তোমার পাশে রয়েছি, তুমি যাই স্টেপ নেও না কেন তাতেই আমি তোমার পাশে রয়েছি। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আঙ্কেল সোফায় পড়েছিল, তখন অ্যানান নাসার বলে তোমরা তো আমাকে প্রমিস করেছিলে তোমাদের তাড়াতাড়ি পেপারস পাঠিয়ে দেওয়া উচিত ছিল। মেন বলে তুমি কি ভেবেছো আমরা জানতে পারবো না যে তোমার সঙ্গে যে প্রিটি বয় ছিল ওটা মিস্টার গু নয়, ওটা নকল, তোকে সাজিয়ে নিয়ে এসেছো তুমি মিস্টার গু বলে। অ্যানান ভাবে এরা কত বোকা, মানতেই চাইছে না। মম বলে তোমাকে তো আমরা অনেক আগে বাঁচিয়েছিলাম, তোমার তো আমাদেরকে থ্যাংক ইউ বলা উচিত, তোমার আরও আমাদের কাছে এসে বলা উচিত ছিল, না বললে তুমি আমাদের কাছ থেকে বদলা নিচ্ছ। ওকে থাপড় মারতে যাচ্ছিল কিন্তু অ্যানান ওকেই উল্টো থাপড় মেরে দেয়। আঙ্কেল বলে তোমার এতবার সাহস, তুমি তোমার আন্টির উপরে হাত তুলেছো। অ্যানান বলে এই সেই ভালোবাসার আন্টি যে অনেক বছর আগে আমাকে বেঁচে দিতে চাইছিল, আমার তো মনেই ছিল না এই আমার আন্টি। মেন বলে আর এই কথা আমার মনে পড়লো, ড্যাড চলো অনেক বছর আগে যে শিক্ষাটা আমরা ওকে দিতে চেয়েছিলাম সেই শিক্ষাটা এখন ওকে আমরা দিই। সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। অ্যানান বলে তোমরা কি করছো এইসব, তোমরা আমার কাছ থেকে কি চাও? ম্যান বলে তুমি মিস্টার গুকে ফেক বানিয়ে নিয়ে এসেছিলে না আমাদের কাছ থেকে পেপারস নেওয়ার জন্য, এখন তুমি তো নিজেই আমাদের কাছে চলে এসেছো, দেখো তোমার সাথে কি করি। আঙ্কেল ওর নেশা দিয়ে ওকে বেহুশ করে দেয় আর সবাই এতে হাসা করছিল। অন্যদিকে মিস্টার গু কোম্পানিতে কাজ করছিল, তখনই ম্যানেজার কাঁদতে কাঁদতে দৌড়ে আসে, ইয়াং লেডি মিসিং হয়ে গিয়েছে, কারোতে বড় সাহস ওকে কিডন্যাপ করেছে, তাড়াতাড়ি বডিগার্ডদের বলো আর গাড়ি বের করতে বলো, আমি ওকে খুঁজে বের করবো। অন্যদিকে অ্যানান শু ফ্যামিলির কাছে ছিল, ওকে বেঁধে রেখেছিল যাতে ওকে একটা গুন্ডাদের কাছে বিক্রি করে দিতে পারে। গুন্ডাটা বলে মেয়েটার ফিগার তো ভালোই। ও তখন আঙ্কেল বলে টাকা, ও টাকা চিন্তা করো না, এর কারণে তুমি অনেক টাকা পাবে, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তো আঙ্কেল বলে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো, আমরা চলে যাচ্ছি। এরপর অ্যানানকে ওদের কাছে ছেড়ে চলে যায়। গুন্ডাগুলোকে নিয়ে যাচ্ছিলো, তখন যখন মিস্টার গু চলে আসে, তখন গুন্ডারা বলে তুমি কে? তখন মিস্টার গু বলে আমি এসেছি তোমাদেরকে নরক দর্শন করানোর জন্য। ওর অর্ডারে বডিগার্ড সবাইকে ধরে নেয়, ওর মুখে যেটা টেপ লেগেছিল সেটা প্রথমে খোলে, তারপর দড়ি খোলে। ও বলে আমি ভেবেছিলাম হয়তো আমি আর তোমাকে কখনোই দেখতে পারবো না, আর ওকে হাক করে নেয়। মিস্টার গু ওকে শান্ত করে। ম্যান বলে প্রিটি বয় তুমি এখানেও চলে এসেছো? মিস্টার গু বলে মনে হয় তোমাদের জীবন তোমরা ভালোবাসো না। ও বলে তোমার কি মনে হয় তুমি এত সমস্ত লোক নিয়ে এসে আমরা ভয় পেয়ে যাবো? আমাদের শু গ্রুপের পিছনে গু গ্রুপ রয়েছে, তাই তুমি আমাদের সাহস দেখিও না। তো মম বলে ভালো হবে তুমি তোমার বান্দিকে নিয়ে এখান থেকে চলে যাও আর গিয়ে নিজের কাজ করো, যখন আমার মেয়ের মিস্টার গুয়ের সাথে বিয়ে হয়ে যাবে সর্বপ্রথমে আমি তোমাকে শিক্ষা দেবো। তখন বলে তুমি বেঁচে থাকলে তারপরে তো না। তো মিস্টার গুয়ের অর্ডারে বডিগার্ড ওদেরকে ধরে নেয়, ওরা বলে ছাড়ো আমাদের। মানে বলে যখন মিস্টার গু জানতে পারবে না তোমাকে ছাড়বে না। ম্যানেজার ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে চোখ খুলে দেখো এইটাই মিস্টার গু। তো গুন্ডু ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। মেন বলে এটা কখনোই হতে পারে না, ও নকল, আমরা খবর লাগিয়েছি। তখন ম্যানেজার ফাইল দেখিয়ে বলে ভালো করে দেখো এইটাই মিস্টার গু। তখন ওরা তো অবাক হয়ে যায়। ড্যাড তো কান্না করতে শুরু করে আর বলে তার মানে যে আমাদেরকে খবরটা দিয়েছে সে একজন ধোঁকাবাজ, আমাদের কাছ থেকে 5 মিলিয়ন নিয়ে চলে গিয়েছে। মিস্টার গু বলে তোমরা তোমাদের জীবন ভালোবাসো না, তো ঠিক আছে আমরা তোমার উইশ পূরণ করছি। মিস্টার গু অ্যানানকে কোলে তুলে নেয় আর ম্যানেজারকে অর্ডার দেয় এদেরকে ভালো মতো শিক্ষা দাও। এরপর ওদেরকে মারতে থাকে আর মিস্টার গু অ্যানানকে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যায়। পরের সিনে অ্যানানও সবাই বসে ফোন দেখছিল, তখন ওখানে মিস্টার গু চলে আসে আর বলে এটা শু ফ্যামিলির প্রপার্টি পেপারস, তুমি একবার দেখে নাও। তো খুশি হয়ে ওর গলায় হাত রাখে আর বলে থ্যাংক ইউ, তুমি আমার ড্যাডের সমস্ত প্রপার্টি আমাকে ফিরিয়ে দিয়েছো। তখন মিস্টার গোর ক্লোজ দিতে শুরু করে ওকে কিস করার জন্য। অ্যানান ওকে দেখছিল, সঙ্গে সঙ্গে দূরে হয়ে যায় আর বলে তুমি সব কী করছো? তখন ও কিছু বলতেই পারছিল না। তখনই অ্যানানের বই মতন পায়। মিস্টার গু বলে কী হয়েছে? ও বলে কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো নয়। ও তখন ডক্টরকে কল করতে যাচ্ছিল। ও বলে না না ডক্টরকে কল করার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। তবুও শোনে না, কল করে দেয়। আমি বললাম না ডক্টর ডাকার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি, কিন্তু ওকে কোলে তুলে নেয়। ও বলে আমি ঠিক আছি, কিন্তু ওকে তুলে নিয়ে সোজা বেডরুমে চলে যায় আর ওকে বেডে শুয়ে দিয়ে ওকে কভার করেছিল আর ডক্টর ওর চেক আপ করতে বলে ওকে। অ্যানান বলে সেরকম কিছুই না, শুধুমাত্র একটু পেটে ব্যথা করছে। ডাক্তার ওকে চেক আপ করে তো একদম অবাক হয়ে যায়। মিস্টার গু জিজ্ঞাসা করে কি হয়েছে অ্যানানের, বলো। অ্যানান বলে তাড়াতাড়ি বলো, আমার কি এমন কোনো অসুখ রয়েছে যেটা সারানো যাবে না? মিস্টার গু চিৎকার করে ওঠে আর বলে কি হয়েছে? তখন ডক্টর বলে ও প্রেগনেন্ট।
মিস্টার গু তো একদম শকড হয়ে যায় আর বলে তুমি ভুল করেছো, তুমি আবারও চেক করো, নিশ্চয় তোমার কোনো ভুল হয়েছে। ও বলে আমার ডক্টর স্কুলে একদম আমি ঠিক আছি, ও সত্যি প্রেগনেন্ট। কিন্তু ও বলে এটা কীভাবে হতে পারে, ওর তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলেও প্রেগনেন্ট কীভাবে হতে পারে, এসব কী চলছে। অ্যানান ভাবে এ মা আমি এবার ধরা পড়ে গেছি। তখন মিস্টার গু ভাবে আমি এতদিন ধরে যাকে এত বড় করেছি সে অন্য কারোর হয়ে গিয়েছে, না এটা আমি সহ্য করতে পারবো না। অ্যানান বলে মিস্টার গু এটা তোমার বাচ্চা। এটা শুনে তো মিস্টার গু একদম অবাক হয়ে যায়। তখন ডক্টর বলে তোমার মনে আছে যখন তুমি মিস অ্যানানের বার্থডেতে এসেছিলে তোমাকে পয়জন দেওয়া হয়েছিল, তোমার তখন একটা মেয়ের প্রয়োজন ছিল, সেটা হলো মিস অ্যানান। তখন মিস্টার গুয়ের মনে পড়ে যে ও সত্যি সত্যি অ্যানার সঙ্গে নাইট স্পেন্ড করেছে, আর ভয়ে মেরে তো অ্যানান নিজের পেটের মধ্যে লুকোচ্ছিল, আর বলে এক তাড়াতাড়ি বলো না এখানে ডক্টর রয়েছে। তো ডক্টরকে বলে তুমি এখন যাও, আর তুমি এটা আমার কাছে লুকিয়েছো না, তোমার ব্যবস্থা আমি পরে করছি। আর ওকে ওখান থেকে তাড়িয়ে দেয়। ও অ্যানানের কাছে গিয়ে বলে এখন তো ডক্টর চলে গিয়েছে, তাহলে তুমি এখন আবার আনকমফোর্টেবল কেন ফিল করছো। তো ও বলে এটা কি সত্যি। ও বলে আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য করেছিলাম। ও হেসে ফেলে আর ও বলে হেসো না প্লিজ। ও তখন বলে আমি তোমাকে শুধুমাত্র সেমিয়ার ভাবি। ও ভাবে তার মানে শুধু আমাকে সেমিয়ার ভাবে, তার মানে ওর মনে আমার জন্য কোনো রোমান্টিক ফিলিংস নেই, আমি একটু বেশি ইমোশনাল হচ্ছিলাম। মিস্টার গু যখন কিছু বলতে যাবে ও বলে আমার আনকমফোর্টেবল মনে হচ্ছে, তুমি এখন এখান থেকে যাও, আমি এখন একটু রেস্ট নেব। তো মিস্টার গু ওকে রেস্ট করতে বলে ওখান থেকে চলে যায়। তখন অ্যানা ভাবে ও আমাকে কি করতে বলবে, আমাকে কি অপারেশন করতে বলবে, না না এটা আমার ফ্যামিলি, আমি এটাকে হারাতে চাই না। আর ওকে বলে বেবি তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করবো, তোমার ড্যাডও যদি না মেনে নেয় আমি তোমাকে মেনে নেবো। আর ও জিনিস প্যাক করে চলে যায়। আর অন্যদিকে মিস্টার গু খুশিতে তো পাগল হয়ে যাচ্ছিল, সবাইকে বলছিল যে আমি ড্যাড হতে চলেছি, অ্যানান আমার বাচ্চার মা হতে চলেছে। ও কিছু বুঝতেই পারছিল না অ্যানানকে কীভাবে প্রপোজ করবে, রিং দিয়ে নাকি রোজ দিয়ে। তখন একটা মেয়েড এসে বলে ইয়াং লেডি চলে গিয়েছে এটা রেখে। তখন মিস্টার গু চিঠিটা পড়ে, ওতে লেখা ছিল থ্যাংক ইউ এতদিন ধরে আমাকে বাঁচানোর জন্য, আমাকে ঘরে দেওয়ার জন্য, কিন্তু এখন আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করবে না এই রিলেশনটা, সেই জন্য আমি অনেক দূরে চলে যাচ্ছি। চিঠি পড়ে মিস্টার গু বলে কতটা বোকা, আর দৌড়ে ওর কাছে চলে যায়। এদিকে অ্যানান নিজের পেটে টাচ করছিল আর বলছিল ড্যাড তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তখন মিস্টার গুহন চলে আসে আর বলে তুমি আমার বেবিকে নিয়ে কোথায় চলে যাচ্ছ, আর তোমাকে ছাড়া আমি কীভাবে থাকবো। ও বলে তোমার মানে কি। ওকে হাক করে নেয় আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি, আমি অনেক টাইম থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। তারপর ওরা দুজন কিস করে নেয় আর ওকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। ও যখন কিছু বলছিল না ও বলে তুমি যদি বিয়ে না করতে চাও এখন কোনো ব্যাপার না, আমি ওয়েট করে নেবো, কিন্তু তুমি প্লিজ আমাকে একবার চান্স দাও। অ্যানান ওর মুখে হাত দিয়ে বলে আমি তৈরি আছি। এরপর ওরা আবারও কিস করে নেয়। ওরা খুশিতে তো পাগল হয়ে যাচ্ছিল, ওকে কোলে তুলে নিয়ে ওকে ঘোরাতে শুরু করে। ওরা তো ভীষণ খুশি হচ্ছিল। আর এর সাথে এই ড্রামাটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।